আপনাদের সবাইকে ম্যাপ অ্যান্ড ম্যাটার চ্যানেলে স্বাগতম। আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশি ইউনূস জামানায় যতগুলো ক্ষতি হয়েছে তার একটা খতিয়ান তুলে ধরবো। আজকের এই ভিডিওতে আমি সে চেষ্টাই করছি। আসলে আমার হিসেবে স্বল্প সময়ের ভিতর ডক্টর ইউনূস যে বাংলাদেশের ক্ষতিগুলো করেছেন তার সংখ্যা অনেক এবং একটি ভিডিওতে তার বয়ান দেওয়া সম্ভব নয়। সুতরাং আজকে আমি চেষ্টা করব যে ক্ষতিগুলো আমার কাছে অনেক উল্লেখযোগ্য মনে হয়েছে এবং যে ক্ষতিগুলোর কারণে বাংলাদেশ স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কুফলে ভুগবে তার একটা ছোটখাটো আলোচনা করব। আলোচনার শুরুতেই যে দিকটি আসে সেটি হলো বাংলাদেশের অর্থনীতি। আসলে বাংলাদেশের অর্থনীতিকে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ক্ষতি করে গেছেন। আমরা যখন আগে পড়তাম তখন দেখতাম যে বাংলাদেশকে নিয়ে অনেকে আশাবাদ ব্যক্ত করেছেন এবং একটি সারপ্রাইজ ইকোনমি হিসেবে আ এশিয়ার নিউ টাইগার্স হিসেবে ইকোনমিক টাইগার্স হিসেবে এটা বলা হতো এবং এইচএসবিসি তার একটা রিসার্চে দেখিয়েছিল। এইচএসবিসি একটা ব্যাংক এবং সে ব্যাংক তাদের রিসার্চে দেখিয়েছিল যে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ $৭০০ বিলিয়ন একটা অর্থনীতি হতে পারে এবং সে পর্যায়ে বাংলাদেশ বিশ্বের ৩০তম অর্থনীতিতে পরিণত হবে। বাংলাদেশ সে ট্র্যাক থেকে পুরোপুরি ছিটকে পড়েছে। এখন আমরা কতদিনে আবার সেই $৭০০ বিলিয়ন এর অর্থনীতি হতে পারবো তা চিন্তার বিষয়। কেননা ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট অব্দি একটা সরকারবিহীন দেশ চলে এবং সে সময়ে বাংলাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। সে ধ্বংসযজ্ঞের শুরুতেই যদিও মুক্তিযুদ্ধের স্থাপনার বিরুদ্ধে হয়েছিল, সাথে বাংলাদেশের অনেক অর্থনৈতিক স্থাপনার উপর এ আক্রমণ হয় এবং ধ্বংস করা হয়। তারপর ৮ই আগস্ট উনি যখন ক্ষমতা নেন, ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেন, তারপরও এ ধ্বংসযজ্ঞ কিন্তু চলতেই থাকে এবং অনেক হিসেবে বলেন যে ২০২৪ সালের শেষ অবধি বাংলাদেশে প্রায় ১০০ আরএমজি ফ্যাক্টরিকে নষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ২৫০ র উপরে আ আরএমজি সেক্টর আরএমজির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা সবথেকে বাইরে থেকে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হলো কিভাবে গাজী টায়ার্স ফ্যাক্টরিতে ২৫শে আগস্ট আগুন দেওয়া হবে আগুন দেওয়া হয় আগুন দেয়া হয় এবং তাতে আ প্রায় ১৮২ জন মানুষ মারা যায়। এই আ ১৮২ জন মানুষ এবং তাদের মৃত্যুর পরে কি হয়েছে তা কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু যে কথার জন্যই আমি উদাহরণটা তুলে ধরছি তা হলো যে এই যে ধ্বংসযজ্ঞ চলে, সে ধ্বংসযজ্ঞ প্রথমত হয়তো আগের দিনের আওয়ামী লীগ জামানার এমপি বা যারা ক্ষমতাধর ছিলেন তাদের স্থাপনার বিরুদ্ধে গেছে। কিন্তু ফাইনালি এটা বাংলাদেশের অর্থনীতিকে দারুণভাবে বিপর্যস্ত করেছে। এই বিপর্যস্ত হওয়ার চিত্র আমরা দেখি যে ২০২৪ সালের শেষ অবধি বাংলাদেশে প্রায় ২১ লক্ষ মানুষ কর্মহারা হন। বাংলাদেশে আ ২০২৪-২৫ সালে প্রায় ৯-১০% মুদ্রাস্ফীতি থাকে এবং এর ফলে মানুষের একদিকে চাকরি চলে যায়, অন্যদিকে তাদের আ ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে কমে যায়। আর সাথে আমরা আরো দেখতে পাই যে বাংলাদেশের অনেকগুলো প্রজেক্ট ছিল, অনেকগুলো আ যেগুলো সোশ্যাল সিকিউরিটি প্রজেক্ট হিসেবে চালু ছিল, সেগুলোকে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ এক ধরনের নতুন করে অভাবী মানে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। যার ফলত কি হলো যে বাংলাদেশে এতদিনের যে অর্জন ছিল সে অর্জন দারিদ্র্য বিমোচনের যে অর্জন ছিল তাতে আমরা পিছিয়ে যাই। এবং বলা হয় যে ২০১৮ সালে আমাদের বা ২২ সালে আমাদের যে বা অর আ দারিদ্র্য সীমার নিচে ১৮% মানুষ ছিল তা অনেকটা ২৬% এ উঠে যায় এবং চরম দারিদ্র্য সীমায় আ মানু আ চরম চরম দারিদ্র্য সীমার মানুষের সংখ্যা আ ৫ থেকে প্রায় ৯% বা তার উপরে চলে যায়। তো এই যে আমাদের দীর্ঘদিনের যে অর্জন, আমাদের দারিদ্র্য বিমোচনের যে অর্জন, সফলতা তা কিন্তু এখানে ধ্বংস হয়ে যায়। অনেকে হয়তো বলবেন যে বাংলাদেশের এই সময়ে আ রিজার্ভের পরিমাণটা বেড়েছে। কিন্তু রিজার্ভের পরিমাণ বাড়ার যদি আপনি পিছনে দেখতে পান তাহলে তার ২ টো কারণ। একটা হলো বিদেশ থেকে বিদেশে যারা কাজ করেন বাংলাদেশী তারা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। আর দ্বিতীয় হলো বাংলাদেশের আমদানি প্রচুরভাবে কমে যায়। যার ফলে এই আমদানি কমে যাওয়া এবং রেমিট্যান্স এ যাওয়ার ফলে বাংলাদেশের রিজার্ভ পজিশন এর একটু উন্নতি হয়।
আর অন্য কোনো দিকে আমরা বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো উন্নতি দেখি না। মুদ্রাস্ফীতি হোক, আ বিনিয়োগের একটি দিক আবার বলতে হয় যে বাংলাদেশে এই সময় আসলে অনেকে বলেন যে $1.76 বিলিয়ন ১০০ আ আ ১৭৬ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়েছে। কিন্তু সে বিনিয়োগ এসেছে অনেক সময় ফার্ম টু ফার্ম ট্রান্সফারের জন্য। নতুন কোনো বিনিয়োগ হয়নি, বরং নতুন বিনিয়োগ আ আ আ নিম্নমুখী হয়েছে, যার পরিসংখ্যান আমরা দেখতে পাই। এরপর ২য় যে ক্ষতিটি আমরা অবশ্য করে বলতে চাই তা হলো বাংলাদেশের আইনশৃঙ্খলা। আইনশৃঙ্খলা আপনারা জানেন একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সে দেশের অনেকগুলো স্তম্ভ রয়েছে, স্থাপনা রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, যার ভিতর পুলিশ, বিচার ব্যবস্থা এবং আমলা, ব্যুরোক্রেসি অনেক শক্ত ৩ টি ইনস্টিটিউশন। বাংলাদেশে ২০২৪ সালের ৮ই আগস্টের পর বিশেষত এই ৩ টি জায়গায় ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন আমরা দেখি এক ধরনের আক্রোশ পুলিশের বিরুদ্ধে শুরু হয়। এই আক্রোশে কত যে পুলিশ বাংলাদেশে মারা গেছে তা কিন্তু জানি না। তবে যেটা দুঃখজনক সেটা হলো পুলিশ একটা ইনস্টিটিউশন হিসাবে সমস্ত রকমের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যার ফলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এর সাথে যখন আমরা দেখি যে ব্যুরোক্রেসিতে ব্যাপক রদবদল হয়েছে, জুডিশিয়ারিতে ব্যাপক রদবদল হয়েছে, তখন এই পুরো সিস্টেমটা একটা ভেঙে পড়ার উপক্রম হয় এবং বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি যে হয়েছে তা সবার জানা। আর এই অবনতির সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা পরি অ পরিণতির অ অ অ পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে চাঁদাবাজি, আ খুন হয়েছে, যা আমরা কোনোমতেই উপেক্ষা করতে পারি না। ২য় যে জিনিসটি আমরা দেখতে পাই তা হলো বাংলাদেশের ছাত্র সমাজের কথা। আমি ছাত্র সমাজের কথা আগের একটা ভিডিওতে বলেছি, এখানেও বলব। এ কারণে যে ছাত্র সমাজকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার করার কারণে তাদের কিভাবে ক্ষতি এসে গেছে। আপনারা জানেন এটা অনেকটা পাকিস্তানি মডেল হিসেবে বলা হয় যে একটা আ প্রশাসন, বিশেষত আর্মি যখন ক্ষমতায় আসতো পাকিস্তানে, তখন তাদের কোনো পাবলিক সাপোর্ট বেস থাকতো না। যেহেতু তারা ইলেকটেড কোনো গভর্নমেন্ট নয়। সেক্ষেত্রে তারা প্রায়ই দেখা যেত যে সে দেশের আমলা এবং একটি ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করত। বাংলাদেশে ঠিক আমরা একই কায়দায় দেখি যে এ সরকার আ আর্মিদের সহায়তায় এসছে, কিন্তু আর্মির সাথে সম্পর্ক আমরা জানি না। আ সিভিল প্রশাসনে তারা ব্যাপক রদবদল ঘটিয়েছে সাথেই, সুতরাং সেখানেও একটা দুরবস্থা দেখা যায়। তাহলে তাদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অস্ত্র রইল কি? পাবলিক সাপোর্ট কি রইল? এবং সেক্ষেত্রে তারা ২ টো এরিয়াকে ইউজ করছে, ২ টো গোষ্ঠীকে ইউজ করছে। একটা আ ধর্ম মৌলবাদীদের, অন্যটি ছাত্রদের, এবং এই ২ টো শক্তির ভিতর ছাত্ররা অনেক বেশি রাস্তায় শক্তিশালী ছিল এবং সরকার এই ছাত্রদের এই শক্তিকে, পেশি শক্তিকে, রাস্তার শক্তিকে ব্যবহার করে তার শাসনকে কায়েম করতে চেয়েছিল। ছাত্ররা আসলে ইউজড হয়েছে এবং এই যে ইউজড হয়েছে, তারা ঘরের বাইরে এসেছে, পড়াশোনার বাইরে এসেছে, তাতে কিন্তু তাদেরই ক্ষতি হয়েছে। জাতিগতভাবে আমরা তার জন্য অনেক ক্ষতি দিতে হবে। আমাদের সামনের জেনারেশনে অনেক ক্ষতি দিতে হবে। পরবর্তী যে ইস্যুটি আমাদের সামনে আসে সেগুলো হলো সেটি ভারতের সাথে আমাদের সম্পর্ক। ভারতের সাথে সম্পর্কের যে জিনিসটা উনি ক্ষমতায় নেওয়ার আগের দিনই এনডিটিভিকে, মানে ৭ই আগস্ট ২০২৪ সালে এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়ে ভারতের সাথে সম্পর্কের ক্ষতির সূচনা করেন। উনি ভারতের সাথে সম্পর্ক ক্ষতি করার ৩ বা ৪ টি উপাদান বেছে নিয়েছিলেন। সেটি হলো ভারতের সার্বভৌমত্বের কথা, সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশে মাইনরিটিদের আ টার্গেট হওয়ার পর মাইনরিটিদেরকে একান্তভাবে টার্গেট করা, সেটাও ভারতের সাথে সম্পর্ক রক্ষা বা ভারতের সাথে সম্পর্ক আ নষ্টের একটা উপাদান হিসেবে উনি ব্যবহার করতে থাকেন। আপনাদের সবাইকে একথা বলে রাখা দরকার যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমনই যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, শান্তি, সামাজিক সমৃদ্ধি, এই সবকিছুর জন্যই ভারতের সাথে আমাদের আ আ সুসম্পর্ক রাখা দরকার। ভারতকে আমরা অস্বীকার করতে পারব না এবং বাংলাদেশের অনেক কিছু উন্নতি অবনতির জন্য ভারত ভীষণভাবে রোল প্লে করতে পারে। সুতরাং ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা
আমরা দেখতে পাই বাংলাদেশের জন্য অনেকভাবে ক্ষতিকর হয়ে গেছে। যার ভিতর আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা শিকার। অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা আমরা বলতে পারিনি যে বাংলাদেশ আ ২০০০ সাল থেকে প্রায় অন অ্যান এভারেজ গড়পড়তা ৬% গ্রো করছিল, যেটা একসময় প্রায় ৮% এ পৌঁছেছিল। তা ২০২৫ সালে অর্থবছরে তা ৩.33 এ নেমে এসছে বলে ধারণা করা হচ্ছে। আর যে জিনিসটি সবথেকে শেষে আমি বলতে চাই সেটি হলো আমাদের ইন্টারন্যাশনাল ভাবমূর্তি। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এ ১.৫ বছরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পাসপোর্টের ক্ষতি হয়েছে। আমাদের মানুষ এখন বিদেশে ঘুরতে গেলে তাদের অনেকভাবে আ আ বাধা দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের যে শ্রমজীবী মানুষ রয়েছে তাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এর একমাত্র কারণ আমরা আমাদের যে ভাবমূর্তি ছিল, ইন্টারন্যাশনাল ভাবমূর্তি যে আমরা ২০০০ এর পর থেকে ক্রমশ উন্নতির দিকে যাচ্ছিল, সেটা কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। আর তারই ফল হিসেবে আমরা এখন দেখতে পাই যে আমরা এলডিসি, লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসেবে কান্ট্রি থেকে আমরা স্বল্পোন্নত দেশের থেকে আমরা যে উন্নয়নশীল দেশের পথে এবছরই আ আ চলে যাওয়ার কথা ছিল তা কিন্তু পিছিয়ে গেছে। আমরা সে ৩ টা বছর সেখানে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি না আসলে ৩ বছরের মাথায় আমরা আবার সেখানে পৌঁছতে পারবো না। তো পৌঁছতে পারবো কিনা। সুতরাং এই যে জিনিসগুলো, এই যে দিকগুলো এগুলো কিন্তু আ ইউনূস আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং উনাকে বা উনার ভবিষ্যৎ যত কর্মপন্থা যেগুলো আছে যা বাংলাদেশ ভিত্তিক হবে তা কিন্তু আমাদের খুব তীক্ষ্ণ নজরে দেখা উচিত। কারণ উনি বাংলাদেশের জন্য তেমন ভালো কিছু অন্তত উনার শাসনামলে বয়ে আনেননি। সবাইকে ধন্যবাদ।